নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্প নাড়িয়ে দিতে পারে দিল্লির গদি, তাই আত্মসমর্পণ, তাই চুপ মোদি। বলো, সপ্তাহের শুরুতে আজকে কি খবর দেবে? খবর পরে বলছি, আগে বল মানুষ ভয় পেলে কি করে? কি করে বলো তো? অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। হয় আক্রমণ করে, যেমন ধর পশু পাখিরা ভয় পেলে আক্রমণ করে, আর আরেক রকমের হয় সাইলেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, মানে চুপ করে থাকা। এই ডিফেন্সের উদাহরণ কি? মোদিজির কাছে সাইলেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তিনি ভয় পেলে কথা বলেন না, চুপ করেই থাকেন। এতদিন তো চুপ করেই ছিলেন, সেটা নতুন নয়। এবার আবার কি হলো? ভারত মার্কিন ট্রেড ডিলের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট আগেই করলেন, কিন্তু তার চেয়ে বড় একটা বিষয় আছে। তাই কি বিষয় বলো তো? ট্রেড ডিলে একচেটিয়া সুবিধা পেল আমেরিকাই যেন গোটা চুক্তির কারিগর। নিজেদের স্বার্থে চুক্তি করেছে আমেরিকা। তোমার এরকম কেন মনে হচ্ছে? এতদিন ভারতের থেকে আমেরিকা বেশি আমদানি করত, ভারত সে তুলনায় কম রফতানি করত। এবার এই বাণিজ্য ধারাই বদলাবে, তাই তো? আমেরিকা এই চুক্তিতে জোর করে ভারতকে বেশি আমদানি করতে বাধ্য করবে। ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আমেরিকা নিজেদের মর্জি মতো ব্যবসা করবে। 5 বছরে $500 বিলিয়ন জিনিস কিনতে হবে আমেরিকা থেকে। ভাব, একটা দেশ এই প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করছে যে বছরে $100 বিলিয়ন বিদেশি পণ্য কিনতে তারা বাধ্য। এই ট্রেড ডিলটা বড়ই গোলমেলে, তাই না? হ্যাঁ, খুবই গোলমেলে। অনেক কথাই বলা নেই, দেখ এই খবরটা। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য প্রকাশিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো বিশ্ব বাণিজ্যের ইতিহাসে নজিরবিহীন। এই কাঠামো অনুযায়ী ভারত আগামী 5 বছরে প্রতি বছর $100 বিলিয়ন করে মোট $500 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র থেকে কেনার প্রতিশ্রুতি দিয়েছে। মুক্ত বাণিজ্যে সাধারণত এমন আগাম প্রতিশ্রুতি দেখা যায় না। কোনো বাধা না থাকলে দুই দেশ প্রতিযোগিতার মাধ্যমে বাণিজ্য বাড়ায়। এখানে ভারত একতরফা প্রতিশ্রুতি দিচ্ছে। বর্তমানে ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $130 বিলিয়ন। ভারতের রপ্তানি প্রায় $85 বিলিয়ন এবং আমদানি প্রায় $40 বিলিয়ন। ফলে ভারতের উদ্বৃত্ত প্রায় $45 বিলিয়ন। এই চুক্তি কার্যকর হলে ভারতের এই উদ্বৃত্ত রাতারাতি ঘাটতিতে বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারতের শুল্ক ও অশুল্ক বাধার কারণে মার্কিন পণ্য ভারতে ঢুকতে পারে না। নতুন কাঠামোতে শক্তি, খাদ্য ও কৃষিপণ্য, বিমান ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, কোকিং কয়লা ইত্যাদি ক্ষেত্রে বড় বাজার খুলে দেওয়ার কথা বলা হয়েছে। মার্কিন কৃষিমন্ত্রী বলেছেন, এতে কৃষিখাতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের $1.3 বিলিয়ন ঘাটতি মিটে যাবে। অথচ ভারতের বাণিজ্য মন্ত্রী দাবি করছেন ভারতের কৃষি খাত সুরক্ষিত থাকবে। এই দুই বক্তব্য পরস্পর বিরোধী। যুক্তরাষ্ট্র ভারতীয় রপ্তানিতে 18% শুল্ক রাখবে, বিপরীতে ভারত কম শুল্ক দেবে। ট্রাম্প শূন্য শুল্কের কথা বললেও কাঠামোতে তা নেই। 5 বছরে $500 বিলিয়ন কেনার চাপ মেটাতে ভারতকে দ্রুত বড় অর্ডার দিতে হবে। এর সহজ উপায় হতে পারে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা বাড়ানো, যা ওয়াশিংটনের দীর্ঘদিনের দাবি। ডিজিটাল বাণিজ্যে যুক্তরাষ্ট্র ভারতের ডেটা লোকালাইজেশনের নীতির বিরোধী। ইন্টারনেট প্রোটোকলের অধিকারেও চাপ বাড়তে পারে, কারণ ভারত ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে চুক্তিতে জড়িয়েছে। এসব বিষয়ে সরকার এখনো পরিষ্কার ব্যাখ্যা দেয়নি। এই চুক্তি ভারতের বাণিজ্য ও অর্থনৈতিক সার্বভৌমত্বে কী প্রভাব ফেলবে তা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা জরুরি। প্রশ্ন একটাই, অধিবেশন হলেও সংসদে মোদিজি কি আসবেন? এত গাজোয়ারি আমেরিকা করছে কি করে? ভয় পাচ্ছে নরেন্দ্র মোদি, তাই করছে। কিন্তু মোদিজি কিসে ভয় পাচ্ছেন? কংগ্রেস অভিযোগ করেছে এপস্টিন ফাইলের ভয়ে নাকি মোদিজি চুপ করে আছেন। এপস্টিন ফাইলের ভয়ে দেশকে কম্প্রোমাইজ করছেন মোদিজি? এক্স্যাক্টলি, এই শব্দটাই ব্যবহার করেছেন রাহুল গান্ধী। কোন শব্দটা বলো তো? কম্প্রোমাইজড। প্রাইম মিনিস্টার ইজ কম্প্রোমাইজড, এই স্লোগানে সংসদের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন রাহুল গান্ধী আর কংগ্রেস সাংসদরা। কিন্তু বিজেপি যে বলছে এটা মোদিজির মাস্টার স্ট্রোক, আমেরিকার শুল্ক কমিয়েছে মোদির কথাতেই। 25 থেকে 18% শুল্ক হয়েছে, ঠিক কথা, কিন্তু তা মোদিজির মাস্টার স্ট্রোক নয়। ট্রাম্প শুল্ক চাপানোর আগে ভারতের ওপর 0% মার্কিন শুল্ক ছিল। সেটাই তো, ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, এখন সাজা কমিয়ে যাবজ্জীবন করা হলো, কিন্তু সাজা তো হলো। সেটাই হলো কথা। মোদী সরকার যে মাস্টার স্ট্রোক বা স্ট্র্যাটেজির কথা বলছে তা আসলে আত্মসমর্পণ। তুমি আমাকে বিস্তারিত রিপোর্ট দাও তো। তুই দেখে নে কিভাবে নীরবে আত্মসমর্পণ করছেন নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। এই দাবির পর মার্কিন সরকার একটি এক্সিকিউটিভ অর্ডারও জারি করেছে। কিন্তু কয়েকদিন কেটে গেলেও নরেন্দ্র মোদী সরকার প্রকাশ্যে এই দাবি অস্বীকার করেনি। এই নীরবতা এখন নিজেই বড় প্রশ্ন তৈরি করছে।
বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি পিটিআইকে বলেন, এ বিষয়ে বিদেশ মন্ত্রক বেশি জানে। এএনআইকে তিনি বলেন, রুশ তেল নিয়ে মতভেদ হলেও বাণিজ্য চুক্তিতে প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, মার্কিন তেল কেনা ভারতের স্বার্থে, আর কোন তেল কেনা হবে তা কোম্পানিগুলিই ঠিক করে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও স্পষ্ট উত্তর দেননি। তিনি বলেছেন, পীযূষ গোয়েলই এই বিষয়ে বেশি জানবেন। দুই মন্ত্রকের এভাবে একে অপরের দিকে দায় ঠেলে দেওয়ায় সরকারের অবস্থান আরও অস্পষ্ট হয়েছে। মার্কিন এক্সিকিউটিভ অর্ডারে স্পষ্ট লেখা আছে, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রুশ তেল আমদানি বন্ধে প্রতিশ্রুতি দিয়েছে। অথচ দিল্লি এই দাবি খণ্ডন করেনি। রাশিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, সরবরাহ বন্ধের কোনো সরকারি বার্তা তারা পায়নি। রয়টার্স জানিয়েছে, ভারতীয় রিফাইনারিদের সঙ্গে রুশ তেলের বর্তমান চুক্তি বহাল আছে। নীতি বদল হলে ধাপে ধাপে তা কমাতে হবে। পিটিআই জানিয়েছে, ভারতীয় রিফাইনারিদের অনানুষ্ঠানিকভাবে নতুন রুশ তেলের অর্ডার না দিতে বলা হয়েছে। তবে পুরনো চুক্তি অনুযায়ী তেল কেনা চলবে। সাধারণত এই চুক্তি 6 থেকে 8 সপ্তাহ আগে হয়, তাই আপাতত রুশ তেল আসতেই থাকবে। নায়রা এনার্জি একমাত্র ব্যতিক্রমী সংস্থা। সংস্থাটির 49.13% মালিকানা রাশিয়ার রসনেফটের। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে নায়রার অন্য দেশ থেকে তেল আনা কঠিন। ডিসেম্বরে এই বিষয়টি মার্কিন কর্মকর্তাদের জানানো হয়েছিল। ট্রাম্পের নো রাশিয়ান অয়েল আদেশে নায়রাকে ছাড় দেওয়ার প্রয়োজন হতে পারে। যদি ভারত গোপনে রুশ তেল বন্ধের প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে এটি বড় নীতিগত বদল। এতদিন সরকার বলেছে, সস্তা রুশ তেল দেশের মানুষের স্বার্থে দরকার এবং এটি ভারতের কৌশলগত স্বাধীনতার অংশ। কিন্তু এই চুক্তি অন্য কথা বলছে, ভারতবাসীর স্বার্থে নয়। নরেন্দ্র মোদীর আত্মসমর্পণেই এই চুক্তি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন একটা সময় ছিল আমেরিকাকে পাত্তাই দিত না ভারত। ছিল, তার বেশ কিছু উদাহরণও আছে। ইন্দিরা গান্ধীর সময় তো। ইন্দিরা গান্ধীরও আগে নেহেরুর সময় দুজন আমেরিকার রাষ্ট্রদূত ভারতে এসেছিলেন। তারা নেহেরুর কূটনীতিতে এত মুগ্ধ হয়েছিলেন যে নিজেদের দেশের সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। মানে একটু খুলে বলো। জন কেনেথ গ্যালব্রেথ আর চেস্টার বোলস প্রথম জন কেনেডি প্রশাসনের, পরের জন নিক্সন সরকারের রাষ্ট্রদূত ছিলেন। দুজনের সঙ্গেই জওহরলাল নেহেরুর দারুণ সম্পর্ক ছিল। ভারতের উন্নতি সাধনে নেহেরুকে সাহায্য করেছিলেন তারা। তারপর এই দুজনের আমেরিকা সরকারের সঙ্গে খারাপ সম্পর্ক কেন হয়েছিল? নেহেরু নন অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজি নিয়েছিলেন, অর্থাৎ কোল্ড ওয়ারের কোনো পক্ষেই তিনি ছিলেন না। সেটা আমেরিকার পছন্দ ছিল না। এই দুই রাষ্ট্রদূত নেহেরুর ঘনিষ্ঠ হওয়ায় দুই প্রেসিডেন্টের প্রশাসনের সঙ্গেই দূরত্ব বেড়েছিল এই দুই রাষ্ট্রদূতের। ইন্দিরা গান্ধীর সময়ও তো আমেরিকার সামনে ভারত মাথা তুলে দাঁড়িয়েছিল। হ্যাঁ, 71-এর যুদ্ধে ইন্দিরা মার্কিন প্রশাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, পাল্টা জবাব দিয়েছিলেন। 1974 সালে প্রথম রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের বাইরে থেকেও ভারত স্মাইলিং বুদ্ধা নামের নিউক্লিয়ার টেস্ট করেছিলেন। দুজনেই তো কংগ্রেসের প্রধানমন্ত্রী। তা কেন? বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমেরিকার নাকের ডগায় অপারেশন শক্তি করেছিলেন, যা পোখরান নিউক্লিয়ার টেস্ট হিসেবে পরিচিত। কার্গিল যুদ্ধের সময় বিল ক্লিন্টন বাজপেয়ীকে আমেরিকায় ডেকেছিলেন নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করার জন্য। বাজপেয়ী যাননি, আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন। আর মোদিজি সব কথাতেই চুপ করে থাকেন, না হলে মাথা নাড়িয়ে সব মেনে নেন। বাজপেয়ী মোদিকে একটা শিক্ষা দিয়েছিলেন 2002 সালের পর ক্যামেরার সামনে। কি শিক্ষা বলো তো? রাজধর্ম পালন করার শিক্ষা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের জন্য কাজ করার শিক্ষা। কিন্তু মোদিজি তা আজও শিখলেন না, তাই তো? একেবারেই তাই। নেবার শেষ কর। হ্যাঁ চলো, বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।